গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস বালিকার প্রথম প্রেম। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় পর্ব। আড্ডা মারছিল নন্দিনী। বাইরের ঘরটা ধোঁয়ায় ভর্তি। সৌমিত্র বোঝাচ্ছিল মিয়াদাদ বর্ডার বা গাভাস্কারের চেয়ে অনেক কম টেস্ট খেলে বেশি রান করেছে এবং যদি ফর্মে থাকে তাহলে 10,000 রান করবে অনেক কম ইনিংস খেলে। স্বপ্নাশেষ মানতে রাজি নয় এই বক্তব্য। সে বলছে মিয়াদাত শেষ হয়ে গেছে। পর্ণা আর নন্দিনী দুজনকে তাতাচ্ছিল সমানে। বলছিল এমনি এমনি বললে চলবে না, আরো যুক্তি চাই, যুক্তি দাও। ঠিক তখনই বেল বাজল। স্বপ্নাশেষ আতঙ্কিত হলো। যা, তোর বাবা এর মধ্যে ফিরে এলো। এখন বিকেল 3:30। নেহাত শরীর খারাপ না হলে অনিশার বাড়ি ফেরার কথা নয়। নন্দিনী গম্ভীর মুখে উঠে গেল দরজা খুলতে। লাজ খুঁড়িয়ে পাল্লা ফাঁক করতে সে অবাক। একজন মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে আছেন। মহিলাকে সে কোনোদিন দেখেনি। কিছু মানুষ আছেন যাদের সামান্য বয়স হয়ে গেলে না সাজগোজ করলে ভালো লাগে, কিন্তু সাজলে উৎকট দেখায়। ইনি সেই ধরনের। বয়সের তুলনায় মুখ চোখে কেমন খুকি খুকি ভাব। নন্দিনী জিজ্ঞাসা করল, ইয়েস, তুমি অনিশবাবুর মেয়ে? আমি ঠিক ধরেছি, তাই তো? নিজের কৃতিত্বে খুশি মহিলা। আমি আপনাকে চিনলাম না। নন্দিনী মাথা নাড়ল। চিনবে কি করে? সে অনেক কথা ভাই। সরো, ভেতরে গিয়ে গপ্প করি। ওহো, আমি তো তোমার অচেনা। অচেনা লোককে ঢুকতে দেওয়া ঠিক নয়। অনিশবাবু নেই বুঝি? এই সময় কখনো তো থাকেন না। হ্যাঁ, আমারই মাথা খারাপ। আমার মেয়েকেও বলতাম আমি বাড়ি না থাকলে কোনো উটকো লোককে ভেতরে ঢুকতে দিবি না। সে আমি। আপনি ভেতরে আসতে পারেন। পাল্লা খুলে সরে দাঁড়ালো নন্দিনী। হাউ সুইট। হাসিতে গলতে গলতে ভেতরে পা দিতেই হঠাৎ যেন কোকিয়ে উঠলেন। স্বপ্নাশেষ এবং সৌমিত্র সিগারেট ধরা হাত নামিয়ে নিলেও তাদের সামনের ধোঁয়া সরল না। পর্ণা বুঝতে পারছিল না তার ঠিক কি করা উচিত। এরা? রুমাল নাকের তলায় নিয়ে এসেও সরিয়ে নিলেন মহিলা। আমার বন্ধু, বসুন। ভদ্রমহিলা একটা চেয়ারে বসলেন। বসে হাসার চেষ্টা করলেন। জানলার পর্দাটা একটু সরিয়ে দেওয়া যায় না? মানে ধোঁয়া বেরিয়ে যেত তাহলে। সৌমিত্র উঠে পর্দা সরিয়ে দিতে মহিলা আদুরে ভঙ্গিতে বললেন, থ্যাংক ইউ। ঠিক আছে। সৌমিত্র মাথা নাড়ল। নন্দিনী পর্ণার পাশে এসে বসল। বলুন, আজ তোমাদের ক্লাস নেই বুঝি? পর্ণা বলল, ছিল, কিন্তু নেংটি ইঁদুর এমন বোর করে। নেংটি ইঁদুর? সে আছে। ইন্টারেস্টিং। মহিলা শরীর দোলালেন। শুনি শুনি। স্বপ্নাশিস বলল, আপনি কে হন এখনো জানি না। আপনার কাছে কোড ফাঁস করবো কেন বলুন তো? আমি আমি তোমাদের বন্ধু হতে পারি। বন্ধু? স্বপ্নাশিস হাঁ হয়ে গেল। অবশ্য বয়সের ডিফারেন্সটাকে যদি বড় বলে মনে না করো। নন্দিনী বলল, আসলে আপনি কে তাই তো এখন পর্যন্ত জানলাম না। ও, আমি হলাম তোমার বাবা অনিশবাবুর কলেজ জীবনের বন্ধু পুলকেশ গাঙ্গুলির ওয়াইফ। ইনফ্যাক্ট পুলকেশ মারা গিয়েছে 10 বছর আগে। ও এয়ারফোর্সে ছিল। হঠাৎ প্লেনটা ভেঙে পড়ল কলাইকুণ্ডার মাঠে। স্যাড। স্বপ্নাশেষ বলে উঠল, খুব ভেঙে পড়েছিলাম ভাই, এখন সামলে উঠেছি। ভালো। নন্দিনী জিজ্ঞাসা করল, আপনি কি বাবার সঙ্গে দেখা করতে আজ এখানে এসেছিলেন? বাবা তো এই সময় বাড়িতে থাকেন না।
আমি জানি বাবা। মহিলা আবার সহজ হলেন। ওই বয়সের পুরুষ মানুষ এই সময় অফিসে থাকে। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যাই মেয়ের সঙ্গে আলাপ করে আসি। আমার একমাত্র মেয়ের বিয়ে দিয়েছি টেলকোতে। তারপর যে কি ফাঁকা লাগে। বিয়ে দিলেন কেন? ও মা, সারা জীবন আইবুড়ো থাকবে নাকি? তাহলে এখন ফাঁকা লাগে বলে আফসোস করে কোনো লাভ নেই। তা অবশ্য। তোমার নাম? নন্দিনী। রক্তকরবী নন্দিনী? আহা। ও মা, তোমরা সিগারেট টানো, নইলে হাত পুড়ে যাবে যে। ব্যাটা ছেলে সিগারেট খাবে আর বেশি কি। ওরা সিগারেটের টান দিল। নন্দিনী বলল, আমি খেলে আপনি কি বলবেন? তুমি তুমি সিগারেট খাও? খাই না, আপনার কথা শোনার পর খেতে ইচ্ছে করছে। না ভাই, খেও না। কেন? মেয়েদের খেতে নেই, অনেক রকমের অসুখ হয়। পরে বাচ্চা কাচ্চা হলে তাদের মধ্যে সেটা ধরা পড়ে। কি দরকার খাওয়ার? যদি বাচ্চা কাচ্চা না হয়? ও মা, এ কি কথা! বিয়ে হবে আর বাচ্চা হবে না? অনেকেরই হয় না। আর বিয়ে যে করব তাই বা ভাবছেন কেন? ও, আপনার তো বাচ্চা কাচ্চা হবার আর কোনো চান্স নেই, তাই না? এ মা, কি বলছো? না, যা সত্যি তাই বলছি। আপনি তো এখন উইডো। তা অবশ্য। তাহলে আপনি খেতে পারেন। খেয়ে দেখবেন। নন্দিনীর গলায় এমন একটা সুর ছিল যে পর্ণা বুঝে গেল কি করতে হবে। সে ঝটপট বলল, ও কিন্তু ঠিক বলছে। আপনার ফেসের যে গড়ন, তাতে সিগারেট দারুণ মানাবে। না বাবা, আমার দম বন্ধ হয়ে আসবে। স্বপ্নাশীষ বলল, একবার ট্রাই করে দেখুন না। আপনি তো টিপিক্যাল মা মাসির মতো নন, আপনি অনেক আধুনিকা। তা অবশ্য, কিন্তু অনীশবাবু যদি কিছু মনে করেন। বাবা কিচ্ছু মনে করবে না, ওর মন খুব বড়। সেটা জানি, কিন্তু তোমাদের কোড ল্যাঙ্গুয়েজটা জানা হলো না। আপনাকে কি বলে ডাকবো? আমাকে রিনা আন্টি বলতে পারো। মিসেস গাঙ্গুলি শুনতে শুনতে কান পচে গেছে ভাই। ওহ, তোমাদের যে কি ভালো লাগছে। পর্ণা বলল, আই স্নেহাশিস, দে না সিগারেট। স্নেহাশিস ছটপট প্যাকেট থেকে একটা বের করে এগিয়ে দিল। কাপা হাতে ভদ্রমহিলা সেটা নিলেন। হঠাৎ সৌমিত্র বলল, ম্যাডাম, আপনি এর আগে কখনো স্মোক করেছেন? সত্যি করে বলুন। সৌমিত্র দিকে তাকিয়ে কাতর চোখে তাকালেন মহিলা। না। তাহলে খাবেন না। জীবনে অনেকগুলো ব্যাপার আছে যা ঠিকঠাক সময় শুরু করতে হয়, না করলে পরে মানানো যায় না। আপনি যদি কখনো জিন্স না পরেন, হাই হিল না পরেন, আজ চট করে সেটা রপ্ত করতে পারবেন না। আপনাকে যদি এই বয়সে সমুদ্রের ধারে বিকিনি পরে শুয়ে থাকতে বলা হয়, পারবেন? পারবেন না। ঠিক ঠিক। তবে এরা যখন এত করে বলছে, এদের কথা শুনলে আপনার শরীর খারাপ হবে। কত বয়স আপনার? আমার মানে এই 40+। আমার মায়ের বয়স 44। প্রেশার আছে, সুগারও, পায়ে ব্যথা হয়। ইসিজি করালে একটা কিছু ধরা পড়বেই। আপনিও তো ওই বয়সের মানুষ, কেন যেচে নিজের বিপদ ডেকে আনছেন? সৌমিত্র গম্ভীর মুখে বলে যাচ্ছিল, কিন্তু আমার ওইসব অসুখ নেই। হতে কতক্ষণ? সৌমিত্র বলল, আর কোড ল্যাঙ্গুয়েজটা জানতে চাইছেন? আমরা যখন কোনো মানুষের দিকে তাকাই, তখন তার বাইরেটা দেখি না। হ্যাঁ, কি দেখো তাহলে? ওর মুখের হাড়ের গঠন, কাঁধ, এসব দেখি। ও মা, কেন? এক একটা লোকের এক এক রকমের চরিত্র বেরিয়ে আসে। কাউকে গরিলা বলে মনে হয়, কেউ বাঁদর, কেউ কুমির, কেউ বা নেংটি ইঁদুর। এক একজন তো হুবহু হিপো। চামড়া, মাংস, রক্ত বাদ দিয়ে করুটি বের করে আনলে এই পর্ণাকে একটা ওরাং ওটাং বলে মনে হবে।
মহিলা পর্ণার দিকে অবাক চোখে তাকালেন। সৌমিত্র বলল, এই আবিষ্কারের পেছনে একটা উদ্দেশ্য আছে। আমরা সেই লোকটার চরিত্র কিরকম তা আন্দাজ করে নিতে পারি। শিয়াল শিয়াল দেখতে একটা লোক কি করে ভালো মানুষ হয় বলুন? তা ঠিক। মহিলা অজান্তে নিজের মুখে হাত দিলেন। আচ্ছা, আজ তাহলে উঠি। খুব ভালো লাগলো। অনীশবাবুকে বলো আমি এসেছিলাম। নিশ্চয় বলবো। নন্দিনী উঠে দাঁড়ালো। তোমাদের টেলিফোন নাম্বারটা কি জানো? নন্দিনী একটা কাগজে নাম্বার লিখে দিল। মহিলা গদগদ মুখে সেটা উচ্চারণ করে দরজা দিকে এগোতে পর্ণা জিজ্ঞাসা করল, আপনি কিন্তু জিজ্ঞাসা করে গেলেন না আপনার মুখ দেখে আমাদের কার কথা মনে পড়ছে? না বাবা, কি শুনতে কি শুনবো? ভদ্রমহিলা দ্রুত বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে সবাই হেসে উঠল শব্দ করে। সৌমিত্র জিজ্ঞাসা করল, কিন্তু আমি এখনো বুঝতে পারছি না এই ভদ্রমহিলা এখানে এলেন কেন? নন্দিনী বলল, শুনলে তো, আলাপ করতে। কিন্তু সেটা তো করলই না। পর্ণা বলল, তোরা যেরকম অ্যাটাক শুরু করলি, তুই যেন কম যাচ্ছিলি। স্নেহাশিস ঘড়ি দেখল। নন্দিনী হাসল। ভদ্রমহিলার মতলব কি বলতো? কি জানি, আমি অনুমান করছি। কি? বাবার ক্যান্ডিডেটদের লিস্টে আর একটা নাম বাড়ল। যা, পর্ণা বলল। আমার অনুমান। তার মানে তোর হতে চাওয়া মায়েদের একজন? হুম। দাঁড়া, লিস্টে নামটা লিখে রাখি। কাগজটা টেনে নিল নন্দিনী। তারপর লিখল, রীনা গাঙ্গুলি। পর্ণা বলল, দেখি দেখি লিস্টটা দেখি। নন্দিনী বলল, দেখবি কিন্তু কোনো মন্তব্য করবি না। পর্ণা পড়তে লাগল। সরলা মিত্র, সত্যবতী সোম, অহনা গাঙ্গুলি, সারিকা, রীনা গাঙ্গুলি। সারিকা মানে আমাদের সারিকা? প্রায় চেঁচিয়ে উঠল পর্ণা। কোনো মন্তব্য নয়, নন্দিনী বলল। স্নেহাশিস উঠে দাঁড়ালো। তোর বাবাকে হিংসে হচ্ছে মায়েরি, আমি কাটছি। সৌমিত্র বলল, সে কি এত তাড়াতাড়ি? আর মিনিট 15 বাদে ভদ্রলোক এসে যাবেন, আমার টাইমিং করা আছে। দেখ না, ঘড়িতে অ্যালার্ম বাজছে। ও দরজার দিকে এগোতেই সবাই উঠে পড়ল। নন্দিনী হেসে উঠল, আমার বাবার মতো ভালো মানুষ পৃথিবীতে নেই জানিস। বাগচিদা পরামর্শ দিলেন, অনীশ, সেদিন তোমার মেয়েকে দেখলাম, খুব সুন্দর দেখতে হয়েছে, ব্যবহারও ভালো। ওর মা না থাকার দুঃখ নিশ্চয়ই অনেকটা তুমি ভুলিয়ে দিচ্ছ। কিন্তু এখন থেকে তোমার চেষ্টা করা উচিত ওকে উপযুক্ত পাত্রের হাতে দেওয়ার চেষ্টা করা। এটা তোমার শেষ কর্তব্য। অনীশ আপত্তি করেছিল, কিন্তু ও তো এখনো পড়ছে। পড়া শেষ করে ভালো চাকরি পেতে বছর তিনেক তো লাগবেই। ওর মায়ের ইচ্ছা ছিল মেয়ে হলে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে না দেওয়া। ওর মায়ের ইচ্ছাকে অনার করছি, কিন্তু ভাই 4 বছর বাদে চেষ্টা শুরু করে সঙ্গে সঙ্গে পাত্র পেয়ে যাবে এমন গ্যারান্টি কি আছে? কথায় বলে, লাখ কথা বিনিময় হবার পরও মেয়ের বিয়ে হয় কি না তাতে সন্দেহ থাকে। তাছাড়া উল্টোটাও ভাবতে হবে তোমাকে। কিরকম? অনিশের কথাগুলো ভালো লাগছিল না। তুমি স্ত্রীর কথা ভেবে ঠিক করে আছো চাকরি করার আগে ওর বিয়ে দেবে না, ভালো কথা। কিন্তু তিনি যদি তার কচি হৃদয়টি ইতিমধ্যে কাউকে দিয়ে বসেন? আজকালকার বাজারে 15 পার হতে না হতেই যেরকম প্রেমের হিড়িক দেখতে পাচ্ছি, তাতে তোমার মেয়ের মতো সুন্দরী মেয়ের প্রেমপ্রার্থী জুটছে না, সেটা আমি বিশ্বাস করতে রাজি নই। তাই সেই ছোকরার হয়তো বিয়ে বিয়ে বাতিক আছে। তোমার মেয়ে জানে তোমার মতো পেতে হলে আগে পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে, কিন্তু তার প্রেমিকের চাপে পড়ে সে সই সাবুত করে বিয়ে করে ফেলতে পারে। আর অল্প বয়সের পছন্দ যে বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় তা তো চোখের উপর দেখছি।
অনিশ বাগচিদার কথা মানতে পারল না। নন্দিনী একটা আজেবাজে ছেলের কথায় ভুলে প্রেমে পড়ে গোপনে বিয়ে করবে, সে স্বপ্নেও ভাবতে পারে না। নিজের মেয়েকে সে আপাদমস্তক জানে। কোনো ছেলে প্রেমের মতলব নিয়ে তার কাছে এলে সে সঙ্গে সঙ্গে বাবাকে জানিয়ে দিয়ে ছেলেটিকে জব্দ করার কথা ভাবে। কদিন আগে একটা ব্যাপার হয়েছিল। ওর কলেজের একটা ছেলে বেশ কিছুদিন ঘুরঘুর করে শেষ পর্যন্ত সাহসী হয়ে সামনে এসে বলেছিল, কথা বলতে চাই। কি কথা? নন্দিনী হেসেছিল। এখানে বলা যাবে না। কোথায় গিয়ে বলবেন? কোনো রেস্টুরেন্টে বসতে আপত্তি আছে? সেটা কিরকম রেস্টুরেন্ট তার উপর নির্ভর করছে। যেমন কফি হাউস? ওখানে গেলে আমার মাথা ধরে যায় আওয়াজে। বেশ, তাহলে পার্ক স্ট্রিটে চলো, ফ্লোরেসে। না, যদি বসে কথা বলতে হয় তাজে যেতে পারি। তাজ? ছেলেটি প্রায় আর্তনাদ করে উঠল। আমার বাবা ওখানে আমাকে নিয়ে যান। বাবার সঙ্গে গিয়ে গিয়ে এমন অভ্যস্ত হয়ে গেছি যে তাজ বেঙ্গলের বাইরে কোথাও যাওয়ার কথা ভাবতে পারি না। ঠিক আছে, আমি খবর দেব। গল্পটা বলার সময় হেসে গড়িয়ে পড়েছিল নন্দিনী। তাজ বেঙ্গলের এক দুপুরের বিল মেটানোর ক্ষমতা কোনো ছাত্রের থাকার কথা নয়। যদি কোনো মতে সেটা ম্যানেজ করে তাহলে দ্বিতীয় দিন যাওয়ার ক্ষমতা হবে না। অনিশ সব শুনে বলেছিল, এমন রসিকতার মানে কি? প্রথমেই বলে দিতে পারতে তোমার কথা বলতে ইচ্ছে করছে না। জোর করার চেষ্টা করলে বলতে পারতে ওসব ব্যাপারে তোমার প্রচণ্ড আপত্তি আছে। নন্দিনী বলল, তুমি বুঝবে না। আমি মুখে যাই বলি ও বিশ্বাস করতো না। ও প্রায় ছায়ার মতো লেগে থাকতো আমার পেছনে। কিন্তু আমার জীবনে এমন অভিজ্ঞতা আর কখনো হবে না। ওর কাছ থেকে কলেজের সবাই জেনে গিয়েছিল। আমি আগ্রা অথবা কানপুরে যাইনি। এই কলকাতায় বসে একা একা হাঁপিয়ে উঠছি তাজ বেঙ্গলে গিয়ে লাঞ্চ খাওয়ার জন্য। আমাদের বয়সী ছেলেদের পকেট তো গড়ের মাঠ। অনিশার কথা বাড়ায়নি। মনে হয়েছিল বাবার কাছে যে মেয়ে এত কথা অকপটে বলতে পারে তার মনে কোনো পাপ থাকতে পারে না। মেয়ের যদি সত্যি কারো প্রেমে পড়ার সম্ভাবনা থাকে তাহলে সে অবশ্যই তাকে জানাবে। রাত্রে খাওয়ার টেবিলে সেসব কথা না বলে পারবে না মেয়ে। অতএব অনিশ ধরে নিচ্ছে ওর জীবনে কেউ আসেনি। বাগচিদার কাছে এটা বিস্ময়কর যে নন্দিনীর কোনো প্রেমিক নেই। তিনি বিশ্বাস করতে না পারলেও তৃপ্তিতে মন ভরে যায় অনিশের। নন্দিনী তার মেয়ে। দুদিন থেকে এতদিন সে পলে পলে যত্ন করে ওকে বড় করেছে। তার সমস্ত সত্তায় জড়িয়ে আছে এই মেয়ে। রবীন্দ্রনাথের সেই গানটা একটু ঘুরিয়ে বললে যা দাঁড়ায় তা হল, ধায় মোর সকল ভালোবাসা শুধু তোর পানে মা, তোর পানে। ওই মেয়ের মানসিক গঠন সে এমনভাবে তৈরি করেছে যে কোনো অভাব বোধ করার কারণ নেই। সে বাবা, কিন্তু সব অর্থেই সে ভালোবাসার মানুষ। এখন নতুন করে ওর একজন প্রেমিকের প্রয়োজন হতে পারে না। বাচ্চিদাকে এসব কথা বলে বোঝানো যাবে না। উনি শুধু জানেন মেয়েকে আমদানি রপ্তানির বস্তু হিসেবে দেখতে। কিন্তু এটাও তো ঠিক, মেয়েকে সে আজীবন নিজের কাছে বিয়ে না দিয়ে রেখে দিতে পারে না। প্রাকৃতিক নিয়ম মানতে হবেই। কিন্তু কারো হাতে তুলে দেবার কথা মনে এলেই বুকের ভেতর লু বয়ে যায়। সেই ছেলে কেমন হবে? শুধু চেহারা এবং কথাবার্তা কোনো মানুষের প্রকৃত পরিচয় হবেই এমন কথা অতি বড় মূর্খও বলবে না। অনিশ যে যত্নে মেয়ের কথা ভাবে সে ছেলেও কি তাই করবে? অসম্ভব। নন্দিনী সম্পর্কে তার কোনো অতীত ধারণা থাকবে না। সে দেখবে ওকে বর্তমানের চোখে। একটি পুরুষ যেমন তার নিজস্ব নারীকে দেখে থাকে, সেও তার বেশি কিছু দেখার চেষ্টা করবে না। প্রথমে নন্দিনীর শরীর তাকে আকর্ষণ করবে, এবং যদি কোনো বিপত্তি না ঘটে তাহলে একসময় মন এসে মনে জুড়বে। এই ব্যাপারটা ভাবলেই মাথা গরম হয়ে যায় অনিশের। ওইটুকুনি মেয়েকে সে তিল তিল করে বড় করেছে। একটু একটু করে শিশু থেকে যুবতী হয়ে উঠতে যাকে দেখেছে
তার শরীর নিয়ে হঠাৎ উড়ে আসা কোনো কামুক পুরুষ খেলা করবে ভাবলেই মাথায় রক্ত উঠে যায়। অথচ এটাই নিয়ম। এই নিয়ম তাকেও মানতে হবে। তবু যদি ছেলেটি নরম ধাতের হয়, ভদ্র বিনয়ী স্বভাবের হলে মন কিছুটা ভালো থাকবে। নন্দিনীকে সে মর্যাদা দেবে, ওর ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করবে না। এটুকু আকাঙ্ক্ষা সে বাবা হিসেবে নিশ্চয়ই করতে পারে। বাগচিদার পরামর্শ মতো এখনই কাজ শুরু করলে অবশ্য মন্দ হয় না। মেয়েকে অবশ্য এখন এসব কথা জানানো যাবে না। খুঁজতে খুঁজতে যদি সত্যিকারের ভালো ছেলে পাওয়া যায়, তাহলে সে কত ভালো তা যাচাই করার সময় পাওয়া যাবে। বাগচিদা অবশ্য রসিকতা করে আর একটু জুড়ে ছিলেন। বছর 25-এর জামাই যদি পাও তাহলে দেখবে সে যেন মায়ের একমাত্র সন্তান হয়। এটা কিন্তু মাস্ট অনিশ। বুঝতে না পেয়ে অনিশ অবাক হয়ে তাকিয়েছিল। শোনো, একমাত্র ছেলের বয়স যদি 25-এর মধ্যে হয়, তাহলে ধরে নিতে পারো মায়ের বয়স 45-এর মধ্যে। আমাদের সময় 25 বছরের মহিলা চেহারায় যা যত্ন না করতেন, এখন 45 তার চেয়ে বেশি করেন। দেখবে মহিলার মধ্যে ইয়াঙ্গিশ ভাবটা আছে কিনা। কি যা তা বলছেন? আমি ভালো ছেলে চাইব, শাশুড়ি নিয়ে কি হবে? কান টানলে মাথা আসবেই। মেয়ের নবীনার শাশুড়ি যখন জানবেন তার একটি উত্তম কুমার মার্কা বেয়াই আছে এবং তিনি বিপত্নিক, তাহলে বাজি রেখে বলতে পারি তোমার মেয়ে কখনোই তার কাছ থেকে দুর্ব্যবহার পাবে না। আর তিনি যদি ঘটনাচক্রে বিধবা হন তো একেবারে সোনায় সোহাগা। চোখ মটকে ছিলেন বাগচিদা। কিন্তু তা তো হলো, নন্দিনীর জন্য একটা ভালো ছেলে চাই, একথা সে কাকে গিয়ে বলবে? ব্যাপারটা যেন তার নিজের চেহারার সঙ্গে মানাচ্ছে না। তাছাড়া ভালো ছেলে বলতে ঠিক কি বোঝায় সেটাই এখনো তার কাছে স্পষ্ট নয়। এবং সত্যি যে ভালো, সে কলেজে পড়া একটা সাধারণ সুন্দরীর প্রতি আকর্ষণ বোধ করবে কেন? সেও তো ভালো মেয়ে খুঁজবে। তবু অনিশ কাউকে কিছু না বলে কলকাতার একটা ইংরেজি কাগজে বিজ্ঞাপন দিল বক্স নাম্বার ব্যবহার করে। নির্দেশ দিল যদি জবাবে চিঠিপত্র আসে তাহলে যেন তার অফিসে পাঠিয়ে দেওয়া হয়। বিজ্ঞাপনে সে লিখেছিল, আমার মেয়ে কলেজে পড়ে, সুন্দরী, 5 ফুট 6 ইঞ্চি লম্বা, আধুনিকা, শৈশবে মাতৃহারা বলে আমি তাকে মানুষ করেছি। আমার রোজগার মাসে 8,000 টাকা, সব কাটাকুটির পর। এমন পরিবারের সঙ্গে মানানসই পরিবারের ভালো ছেলেকে পাত্র হিসেবে পেতে চাই। অনিশের সন্দেহ ছিল মেয়ের বিয়ের বিজ্ঞাপনের ভাষায় এরকম হলে কেউ সাড়া দেয় কিনা। কিন্তু তাকে অবাক করে প্রথম 10 দিনে 180টা চিঠি এলো। এই 180টি পরিবার পশ্চিম বাংলা এবং অন্য প্রদেশে থাকেন। এদের কারো ছেলে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কম্পিউটারে পণ্ডিত। 3 জন ব্যবসা করে। পৃথক পৃথকভাবে চিঠি পড়ে অনিশের মনে হচ্ছিল প্রত্যেক ছেলেই ভালো ছেলে। কার মায়ের বয়স 45 তা এরকম চিঠি পড়ে জানা যায় না। কোনো ছেলে মদ্যপান করে কিনা তা বুঝতে ফেউ লাগাতে হয়, অথবা কারো স্টেডি গার্লফ্রেন্ড আছে কিনা যাকে তার বাবা মায়ের অপছন্দ। এসব বোঝা অসম্ভব। বুঝতে হলে এই 180 জনের কাছে যেতে হয়। সেটা অসম্ভব ব্যাপার। বাগচিদাকে চিঠিগুলো দেখালো সে। লিস্ট দেখে তিনি বললেন, প্রথমেই 3 জন ব্যবসায়ীকে বাদ দাও, ভবিষ্যৎ অনিশ্চিত। তাছাড়া ব্যবসার জন্য মেয়েকে বেশি সময় দিতে পারবে না। 18 জন ডাক্তার, এদের বাদ দাও অনিশ। ভালো রকম প্র্যাকটিস জমতে একটা ডাক্তারের 40 বছর বয়স হয়ে যায়। তাছাড়া এখন খুব টাফ কম্পিটিশন। প্র্যাকটিস না জমলে তোমার মেয়ে অর্থকষ্টে থাকবে, আর জমলে মাঝরাত্রে বিছানায় স্বামীকে পাবে না। রিস্ক নিয়ে লাভ নেই। ইঞ্জিনিয়ারদের মধ্যে অন্য সব উইং বাদ দিয়ে ইলেকট্রনিক্স আর কম্পিউটার রাখো, তাতেও তো 50 জন। কিন্তু এদের কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানা যাচ্ছে না। বাবা এই করতেন সেই করতেন, আরে মা কি করতেন তা বল। তুই তো মায়েরও ছেলে। না, এভাবে হবে না,
ডেফিনেট জায়গায় হিট করতে হবে। আমাদের মেয়ে কি ফেল না? খসখস করে একটা খসটা করে কাগজটা এগিয়ে দিলেন বাগচিদা। অনিশ দেখল ইংরেজিতে লেখা রয়েছে, আপনি কি বিধবা? আপনার বয়স কি 40 থেকে 47-এর মধ্যে? আপনার আর্থিক অবস্থা কি ভালো? আপনার কি একমাত্র সাবালক পুত্র আছে যার বয়স 25-26-এর মধ্যে? বিয়ের ব্যাপারে সে কি আপনার মতে উপযুক্ত? আমার সুন্দরী 20 বছরের মেয়ের জন্য যোগাযোগ করুন। হো হো করে হেসে উঠল অনিশ। বাগচিদা চোখ ছোট করলেন। বাঙালি তাহলে এখনো হাসে? ধুর, এ কিরকম বিজ্ঞাপন? কি চাইছেন, ছেলে না ছেলের মাকে? ইডিয়ট, প্রিমিটিভ ভাবনা নিয়ে বসে আছো, অ্যাডটা দিয়ে দাও। নেহাতে কৌতূহলের বশে অনিশ বিজ্ঞাপনটা পাঠালো, নিজে গেল না। যিনি খবরের কাগজের হয়ে বিজ্ঞাপন নেবেন তিনি নিশ্চয়ই তাকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখবেন। সে পাঠালো অফিসের পিয়নকে। বিজ্ঞাপন ছাপা হলো এবং অবাক কাণ্ড, 5 দিনের মাথায় 12টা খাম পেটে নিয়ে সংবাদপত্র অফিস থেকে বড় খাম এলো। সঙ্গে সঙ্গে বাগচিদাকে ডেকে পাঠালো অনিশ। ভদ্রলোক গম্ভীর মুখে খাম খুলে চিঠি পড়তে লাগলেন। প্রতিটি চিঠি ইংরেজিতে লেখা। 12 জন মহিলা চিঠিগুলো লিখেছেন। প্রত্যেকে বিস্ময় প্রকাশ করেছেন এমন অভিনব বিজ্ঞাপনের জন্য। কেউ কেউ ধরে নিয়েছেন এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে এবং তারা কারণটা জানতে চান। তাদের ছেলেদের বিবরণ তারা দিয়েছেন। একটা ছেলের মা লিখেছেন যে তার ছেলে জন্মাবার আগেই পিতৃহারা হয়। সেই থেকে তিনি একাই ছেলেকে মানুষ করেছেন। ওর বাবার ইচ্ছে ছিল ভালো অধ্যাপক হবার, বিষয় হবে বিজ্ঞানের যে কোনো শাখা। ছেলে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি পরীক্ষায় প্রথম শ্রেণী পেয়েছে। এখন একটি কলেজে পড়াচ্ছে এবং রিসার্চ করছে। যদি আরো একটু সময় বিজ্ঞাপনদাতা অপেক্ষা করতে পারেন তাহলে ডক্টরেট পাওয়ার পর ভদ্রমহিলা ওর বিয়ে দিতে আগ্রহী। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়াবার সুযোগ হয়ে যাবে। ছেলের বয়স 26, মায়ের 44। 17 বছরে তার বিয়ে হয়, 18তে সন্তান এবং তার আগেই স্বামীকে হারান। পরিবারে এখন আর কোনো তৃতীয় প্রাণী নেই। আর্থিক অবস্থা সাধারণ মানের তুলনায় ভালো। বাগচিদা চিঠিটা পড়লেন। অনিশের দিকে তাকিয়ে বললেন, এটা দিয়ে শুরু করা যাক। অধ্যাপক জামাই আপত্তি নেই তো? মেয়েকে প্রচুর সময় দেবে। এতদিন ব্যাপারটা স্রেফ মজার ছিল, এখন আর তা থাকছে না। অনিশ বলল, চিঠিতে একটা ধন্যবাদ জানিয়ে দিলে হয়। সে সঙ্গে বলতে হবে অপেক্ষা করতে আমাদের কোনো আপত্তি নেই। অপেক্ষা করবে কিসের ভিত্তিতে? মানে, তোমার মেয়ের চেহারা দেখলেন না, তোমার সম্পর্কে কিছুই শুনলেন না, তবু ওই চিঠি পেয়ে অপেক্ষা করে থাকবেন এমন হয়? বাগচিদা মাথা নাড়লেন। দুপক্ষ দেখাশোনা করার পর একমত হলে তখন অপেক্ষা টপেক্ষা হবে। চিঠিতে উনি টেলিফোন নাম্বার দিয়েছেন, ফোনে কথা বলো প্রথমে। যা, ফোন করব কেন? তুমি এমন ভাব করছো যেন বিয়েটা তোমারই। বাগচিদা হাত বাড়িয়ে রিসিভার টেনে নিলেন। আমিই করছি, কি যেন নাম্বারটা? কিন্তু বাগচিদা, এখন ভর দুপুর, বিশ্রামের সময়। ঠিকই, বিধবা মহিলা যদি দুপুরের ঘুমে অভ্যস্ত থাকেন তাহলে ধরে নিতে হবে তিনি অসুস্থ অথবা বিশাল চেহারা বানিয়েছেন। চিঠি থেকে নাম্বার নিয়ে টেলিফোন করলেন বাগচিদা। প্রায় সঙ্গে সঙ্গে ওপাশ থেকে সাড়া মিলতে বাগচিদা বললেন, হ্যালো, নমস্কার, আমি কল্যাণী বসুর সঙ্গে কথা বলতে পারি কি? ও নমস্কার, আমার নাম নিবারণ বাগচি। আমার এক ভাইয়ের মেয়ের বিয়ের ব্যাপারে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তার উত্তরে আপনার চিঠি পেয়েছি। না না, অনিশ আমাকে দাদা বলে, কিন্তু নিজের ভাইয়ের চেয়ে কম সম্পর্ক নয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, ওরা কায়স্থ। ওহো, ব্যাপারটা হলো, হ্যাঁ বিজ্ঞাপনটা মজার। আসলে ওর মেয়ে নন্দিনী জন্মাবার পরেই মাকে হারায়। অনিশে ওকে মানুষ করেছে।
তাই ওর মনে হয়েছিল এমন কোনো বাড়িতে মেয়েকে বিয়ে দেবে যেখানে ওর মায়ের অভাব ভুলতে পারবে। সেই সঙ্গে ওর স্ত্রীর অভাব বোধ থাকায় দুজনের কিছু ব্যাপার কমন হবে। হ্যাঁ হ্যাঁ, অনিশের বয়স 50-এর নিচে, দেখলে 40-এর কম বলে মনে হবে। আপনি কি কোনো কাজকর্ম করেন? ও, হ্যাঁ হ্যাঁ, বেশ তো, যাওয়া যেতেই পারে। কোন সময়ে গেলে আপনার পক্ষে সুবিধা হবে বলুন? হ্যাঁ, শনিবার বিকেলে আমার কোনো অসুবিধে নেই। দাঁড়ান, অনিশ, শনিবার যেতে পারি? অনিশ হাত নেড়ে না বলল। বাগচিদা সেটাকে কেয়ার করলেন না। ঠিক আছে মিসেস বোস, শনিবার বিকেলে যাব আমরা। আচ্ছা আচ্ছা, নমস্কার। বাগচিদা রিসিভার নামিয়ে রাখতেই অনিশ জিজ্ঞাসা করল, এটা কি হলো? খুব ভদ্রভাবে সম্পর্ক তৈরি করার পথে এক ধাপ এগুনো হলো। আমরা কিন্তু ঠিক করছি না। সেটা পরে বোঝা যাবে ব্রাদার। বাগচিদা উঠে গিয়েছিলেন। পরের শনিবার অনিশকে যেতেই হলো। বালিগঞ্জ প্লেসের আদিবাসিন্দা ওরা। চাকর এসে দরজা খুলতে একজন সাদাসাপটা মহিলা নেমে এলেন। মহিলার চুল পাকেনি, শরীরে ভাঙন আসেনি, কিন্তু যাকে বলে সুন্দরী তা উনি নন। আলাপ হবার পর সোফায় বসে বাগচিদা বললেন, এই হলো অনিশ, ওর মেয়ে নন্দিনী। কল্যাণী এক দৃষ্টিতে তাকিয়েছিলেন অনিশের দিকে। বললেন, আপনার যে বিয়ের উপযুক্ত মেয়ে আছে তা দেখলে বিশ্বাস করা যায় না। বাগচিদা বললেন, এটা আমাদেরও কথা, শুধু মেয়ে থাকা নয়, সেই মেয়েকে সব রকম ধকল সামলে বড় করতে কম কষ্ট করতে হয়নি ওকে। আপনার কোনো আত্মীয়া ছিল না? না। অনিশ মাথা নেড়েছিল। নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম বলে তখনও তারা সাহায্যের হাত বাড়াননি। অবশ্য তাতে একটু অসুবিধে হলেও পরে সামলে নিতে পেরেছি। আপনার স্ত্রী সিজার হয়েছিল, রক্তপাত বন্ধ হয়নি। ও ভগবান! কল্যাণী বোস চোখ বন্ধ করলেন। বাগচিদা বললেন, এখন সেই মেয়ে বড় হয়েছে, দেখতেও সুন্দর, ওর বিয়ের কথা ভাবতে হচ্ছে। কি পরে ও? সবে স্কুল শেষ করেছে। হোমা, তবে তো নেহাতি বাচ্চা। হেসে ফেলল কল্যাণী। বাগচিদা বললেন, মিসেস বোস, চিঠিতে আপনি লিখেছেন ওই বয়সে আপনি জননী হয়ে গিয়েছিলেন, তাই না? ঠিক, কিন্তু তখনকার সঙ্গে এখনকার তুলনা করলে চলবে কেন? আমাদের কোনো উপায় ছিল না। মা বাবা যা বলতো তাই মানতে বাধ্য হতাম। এখনকার মেয়েরা 22-25-এর আগে ওসব কথা ভাবেই না। কল্যাণী বললেন। অনিশ বলল, ঠিকই, আমারও ইচ্ছে নয় এত তাড়াতাড়ি ওর বিয়ে দেওয়ার। ওর পড়াশোনা শেষ হোক, চাকরি করুক, তারপর। কিন্তু এর মধ্যে কথাবার্তা বলে রাখলে ক্ষতি কি? মিসেস বোসের ছেলেও তো ডক্টরেট না করা পর্যন্ত বিয়ে করছে না, তাই না? বাগচিদা বললেন, আপনার মেয়ের নাম কি? নন্দিনী। নন্দিনীকে একবার দেখতে পারি? ছবি দেখে কিছু বুঝবো না। কিভাবে দেখবেন? কোথাও যদি নিয়ে যান, কোনো কমন প্লেসে। বাগচিদা বললেন, একাডেমিতে নাটক দেখতে যেতে পারো। অনিশ বলল, ঠিক আছে, আমি টিকিট পাঠিয়ে দেব। দুটো তো? হ্যাঁ। কল্যাণী মাথা নাড়লেন। তবে সেদিন কথা না বলাই ভালো, মানে ওরা যেন বুঝতে না পারে ব্যাপারটা পূর্ব পরিকল্পিত। অনিশ হাসল, ঠিক আছে, তাই হবে। ওরা চাইছিল না, তবু ভদ্রমহিলা জোর করে কফি মিষ্টি খাওয়ালেন। অনিশ অনেকক্ষণ থেকে আশা করছিল মিসেস বোসের ছেলেকে দেখতে পাবে, কিন্তু সেরকম কেউ সামনে এলো না। হঠাৎ কল্যাণী জিজ্ঞাসা করলেন, একটা প্রশ্ন করব? বাগচিদা বললেন, অবশ্যই। আপনারা ওরকম বিজ্ঞাপন দিলেন কেন? কেন, খুব খারাপ লেগেছে? একটু। আপনি কি বিধবা?
স্বামী মারা গেছেন যখন, তখন নিশ্চয়ই আমি বিধবা, কিন্তু ওই শব্দটিকে আমি কখনোই মানতে পারিনি। আমার জীবনের বিয়ের আগে এবং এখনকার মধ্যে কোনো পরিবর্তন হয়নি, তাই ওভাবে প্রশ্ন করে আমার ভালো লাগেনি। দ্বিতীয়ত, আপনার বয়স কি 40 থেকে 47-এর মধ্যে? হোয়াই, 60 হলে কি ক্ষতি ছিল? আপনারা পাত্র খুঁজছেন না পাত্রী? 47-এর বর্ডার লাইন কেন দেওয়া হয়েছে সেটা আমি অনুমান করতে পারি। বেশি ভাবলে ব্যাপারটার শ্লীল পর্যায়ে থাকে না। বিজ্ঞাপনদাতার রুচি নিয়ে প্রশ্ন ওঠে। অনিশ চুপচাপ শুনছিল। কল্যাণীর প্রতিটি কথায় যুক্তিযুক্ত। সে বলল, তাহলে আপনি রেসপন্স করলেন কেন? সেটাই অবাক কাণ্ড। তবে দিয়ে মনে হচ্ছে ভুল করিনি। আপনারা কিন্তু জবাব দেননি। অবশ্য আমি জোর করছি না। বাগচিতা বললেন, মনে পড়ছে টেলিফোনে এ ব্যাপারে একটা ব্যাখ্যা দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আসলে আমরা চেয়েছিলাম নন্দিনী এরকম কম বয়সী শাশুড়ির সঙ্গে সংসার করুক। এক্ষেত্রে সম্পর্কটা অনেক সহজ হয়, তাই। কল্যাণী টেলিফোন নাম্বার নিলেন। জানালেন আজ ছেলের ক্লাস আছে, ওদের সঙ্গে আলাদা করে কথা বলে নেবেন বলে আজকের দিনটাকে নির্বাচন করেছিলেন। বাড়ির পরিবেশটা ভালো লেগেছিল অনিশের। ছেলেটাকে দেখতে না পাওয়ার জন্য মনে একটু খুঁতখুঁতে হয়ে উঠেছিল, এই যা। রাত্রে খাওয়ার টেবিলে নন্দিনী জিজ্ঞাসা করল, বাবা, তোমার কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে কদিন থেকে গম্ভীর গম্ভীর লাগছে। না না, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ? আমি পাগল? ওহো, সেই রীনা গাঙ্গুলি আর কি এসেছিলেন? হেসে ফেলল নন্দিনী। না, তবে ফোন করেছিলেন, কাটিয়ে দিয়েছি। গ্রুপ থিয়েটারের একটি নামী দলের নাটকের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছিল অনিশ পিয়নের মারফত। নন্দিনীকে বলেছিল নাটকটা দেখার কথা। নন্দিনী লাফিয়ে উঠেছিল। সেজেগুজে অনিশের সঙ্গে গিয়েছিল একাডেমিতে। আসনে বসার পর অস্বস্তি আরম্ভ হয়েছিল অনিশের। ওদের দেখা গেল না। নন্দিনীর খুব ভালো লাগলো নাটকটা। ফেরার পথে ওই নিয়ে কথা বলে গেল সমানে। অনিশ হুহা করে গেল। ভদ্রমহিলা কেন ছেলেকে নিয়ে এলেন না তাই মাথায় ঢুকছিল না ওর। নিজেকে বেশ অপমানিত বলে মনে হচ্ছিল। বাড়িতে ফেরার পর সে যমুনাকে জিজ্ঞাসা করল, কোনো ফোন এসেছিল? যমুনা মাথা নেড়ে না বলল। নন্দিনী নিজের ঘরে যাচ্ছিল। ঘুরে দাঁড়িয়ে বলল, ওই যা, তোমাকে বলতে ভুলেই গিয়েছিলাম। কি? আজ বিকেলে এক ভদ্রমহিলা ফোন করেছিলেন, তোমাকে খুঁজছিলেন। কি নাম? মিসেস বোস অর সামথিং লাইক দ্যাট। লাইক দ্যাট? মনে রাখতে না পারলে লিখে রাখবে। কি বললেন? তুমি নেই শুনে একটু আপসেট হলেন, বললেন ওর একটা প্রবলেম হয়েছে, পরে যোগাযোগ করবেন। যেভাবে বললেন তাতে খুব সিরিয়াস কিছু বলে মনে হয়নি। হু ইজ শি, বাবা? মিস্টার বাগচির পরিচিত। দেন তিনি ওকে ফোন না করে তোমায় করলেন কেন? উনি আমারও পরিচিত। তাই বলো। মেয়ে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকলো অনিশ। আজকাল মাঝে মাঝেই সে মেয়েকে বুঝে উঠতে পারে না। কিরকম ভাবে একটা দূরত্ব তৈরি হয় এবং সেটা ভালো লাগে না। পোশাক পরিবর্তন করতে করতে সে ভাবার চেষ্টা করছিল। মিসেস বোসকে নিয়ে সে অনর্থক উল্টোপাল্টা ভেবে ফেলছিল। ভদ্রমহিলার সমস্যায় পড়েছেন এবং সেটা চেষ্টা করেছেন জানাতে। এখন তার উচিত একটা খবর নেওয়া। ভদ্রতা বলে একটা ব্যাপার আছে। সে ঘড়ির দিকে তাকালো। 9:45। ফোন করার পক্ষে খুব দেরি হয়ে গেছে কি? একটু অস্বস্তি নিয়ে সে ডায়াল করল। ওপাশে একটা পুরুষ কণ্ঠ জানান দিতে সে জিজ্ঞাসা করল, আমি মিসেস বোসের সঙ্গে একটু কথা বলতে পারি? আপনার পরিচয় প্লিজ। আমি অনিশ সোম।
প্লিজ হোল্ড অন। গলাটি শিক্ষিত। মিসেস বোসের ছেলে, হবু ডক্টরেট, তার ভাবি জামাই। কেমন যেন তালগোল পাকিয়ে গেল অনিশের। গলা শুনে তো কিছু বোঝা যায় না। হ্যালো, নমস্কার। নমস্কার। আমি বাড়িতে ফিরে আপনার খবর পেলাম। ওহো, আমি খুব দুঃখিত। আপনার টিকিট দুটো নষ্ট হলো। তা নয়, আসলে একটু উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। দেখুন, ভুল আমারই। যেদিন টিকিট দুটো হাতে এলো সেদিন খতিয়ে দেখিনি, পরে খেয়াল হলো। এমন নয় যে আমরা দিনটাকে স্পেশালভাবে মনে করি, কিন্তু আজ সকালে ছেলে হঠাৎ বলে বসলো কোথাও বের হবে না। ওকে জোর করতে পারলাম না। আজ কি স্পেশাল কোনো দিন? হ্যাঁ, ওর বাবা আজ মারা গিয়েছিলেন। ওহো, এতদিন বাদে আজকের দিনটার তেমন কোনো গুরুত্ব নিশ্চয়ই আমার কাছে নেই। ওই ফুল দেই, ধূপ জ্বালি। ছেলে যাকে চোখে দেখেনি তার সম্পর্কে তার আগ্রহ থাকার কথাও নয়। আমি বলতাম বলে ছেলেবেলায় ছবিকে প্রণাম করত। আজ যে ওর কি হলো, আমি খুব দুঃখিত অনীশবাবু। না না, এরকম দিনে আপনার পক্ষেও নাটক উপভোগ করা সম্ভব হতো না। কেন? অনীশ এমন প্রশ্ন শুনবে ভাবেনি। আমতা আমতা করল সে। মানে এমন দিনে আপনার জীবনে ঘটনাটা ঘটেছিল? না অনীশবাবু, মানুষটাকে আমি দেখেছিলাম মাস 6। ভালো করে সম্পর্ক তৈরি হবার আগেই চলে গেলেন। সত্যি কথা বলতে কি, আমার মা বাবার অভাব আমি যতটা বোধ করি, ওরটা তেমন ভাবে করি না। আর আমি মনে করি প্রতিটি দিনই হলো আলাদা দিন, নতুন দিন। না হলে ঘুম থেকে উঠেই স্মৃতিচারণা করতে করতে বছর ফুরিয়ে যাবে এক সময়। যাকগে, আপনারা কেমন দেখলেন? ভালো। মেয়ের ভালো লেগেছে? হ্যাঁ। আমি আপনাকে বিরক্ত করলাম বলে কিছু মনে করবেন না। একটুও বিরক্ত হইনি। ঠিক আছে, এবার আমি টিকিট কেটে আপনাকে পাঠাবো। এবার রাখি। নমস্কার। রিসিভারের দিকে তাকালো অনিশ। তার মনের ভার মনেই থেকে গেল। গল্পের বাক্স বাই রৌমানানুপুর চ্যানেলে আমি রৌমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস বালিকার প্রথম প্রেম এর 3য় পর্ব। এরপরে আসছে 4র্থ পর্ব।